বাংলাদেশে সামাজিক ব্যবসার জনক প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক ব্যবসা এই সংজ্ঞায় তিনি ব্যবসা শুরু করেছেন। ব্যাংক ব্যবসা, যে ব্যবসার মাধ্যমে মানুষকে লোন দেয়া হয় এবং মোটা অঙ্কের, বাংলাদেশে অন্য যে কোনো ব্যাংকের চাইতে অনেক বেশি সুদ নেওয়া হয় এবং সুদ আদায় করার প্রক্রিয়া, কিস্তির মাধ্যমে যে আদায় করার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় এরকম বহু গল্প রয়েছে যে সারা বাংলাদেশে এরকম বহু ঘটনা ঘটেছে। কিস্তি শোধ করতে না পারার কারণে গোয়ালের গরু নিয়ে আসা হয়েছে, ঘরের টিন খুলে আনা হয়েছে। একটা সময়, কোনো একটা সময় 2005-06-এর দিকে এরকম যখন আমি একটা বাংলাদেশের প্রথম সারির মানে নাম্বার 1 সাপ্তাহিক পত্রিকায় লিখতাম, কভার স্টোরি লেখার জন্য গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড নিয়ে সিরাজগঞ্জের তাঁত অধ্যুষিত যে এলাকা, সেই এলাকা সফর করেছিলাম এবং সেখানে ঘুরে 2 দিন থেকে সেই এলাকার বাস্তব অভিজ্ঞতা নিয়েছিলাম যে তাঁতিদের ঋণ দেওয়ার মাধ্যমে কিভাবে শোষণ করা হচ্ছে। সেটার বিস্তর আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। প্রফেসর ইউনূস এটাকে সামাজিক ব্যবসা বলছেন এবং সামাজিক ব্যবসার বৈধতা তো আছেই, সারা বিশ্বে তিনি এই মডেল স্থাপন করেছেন, সেই দিক থেকে তিনি কৃতিত্বের দাবিদার। কিন্তু আমরা বোধহয় অনেকেই জানি না যে গ্রামীণ ব্যাংক যে টাকা মানুষকে লোন দেয়, সেই টাকার পরিবর্তে যে পরিমাণ সুদ নেয়, সেই সুদের হার বাংলাদেশের যে কোনো ব্যাংকের চাইতে অনেক বেশি। এবং এই ভয়াবহ নির্যাতন একেবারে নিম্নবিত্ত, গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট খোলে তো এবং লোন নেয় তো একেবারে নিম্নবিত্ত মানুষ, খুবই অল্প পরিমাণে লোন নেয়। নিম্নবিত্ত মানুষকে কিভাবে শোষণের জাঁতাকলে পিষ্ট করে প্রফেসর ইউনূস এবং তার গ্রামীণ ব্যাংক এত বছর ধরে মেরে আসছে, তার ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে আদালতে এবং আদালতের মাধ্যমে রুল জারি করা হয়েছে যে গ্রামীণ ব্যাংক কেন এত সুদ নেবে, কেন অন্যান্য ব্যাংকের মতো সুদ নেবে না। এটা একটা বড় ঘটনা ঘটলো বিএনপি সরকারের আমলে। আওয়ামী লীগ সরকার প্রফেসর ইউনূসের ব্যাপারে অনেক কথা বলেছে, অনেক মামলা টামলা করেছে, আমরা দেখেছি। কিন্তু এই যে এত গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ জায়গায়, যে জায়গাটায় হাত দেওয়াটা বৈধতা ছিল, সেই জায়গায় আওয়ামী লীগ সরকারও কিন্তু হাত দেয়নি। বিএনপির আমলে বিএনপি সরকারও কিন্তু হাত দিচ্ছে না। কোর্টে রিট করা হয়েছে, সেই রিটের পরিপ্রেক্ষিতে এসেছে কোর্ট থেকে রুল এবং সেই রুলের জবাব যদি ঠিকঠাকভাবে না আসে, আমার মনে হয় যে গ্রামীণ ব্যাংকের কপালে দুঃখই আছে। চলুন গ্রামীণ ব্যাংক সামনে প্রফেসর ইউনূসের নোবেলটা ঝুলিয়ে কিভাবে সাধারণ নিম্নবিত্ত মানুষকে শোষণ করছে তার চিত্রটা একটু দেখে আসি, কি বলছে আদালত। থাকছিলাম গ্রামীণ ব্যাংকের সুদের কথা। ভয়াবহ সেই চিত্রটা উঠে এসেছে পত্রিকায় এবং আদালতের মাধ্যমে উঠে এসেছে। গ্রামীণ ব্যাংক একটা সময় সেখানে অ্যাকাউন্ট খোলার সিস্টেম ছিল না, এখন সাধারণ ব্যাংকের মতো, অনেক বছর হয়ে গেল যদিও, তারা সেখানে অ্যাকাউন্ট খোলার সিস্টেমও করেছে। আপনি চাইলে গ্রামীণ ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন, সাধারণ ব্যাংকের মতো লেনদেন করতে পারবেন। যদিও তাদের কোনো এটিএম বুথ নাই, ওই ব্রাঞ্চে গিয়ে টাকা তুলতে হবে কিংবা টাকা জমা দিতে হবে, ব্যাপারগুলো ওইটা। এটা মূলত গ্রামীণ এলাকায় সাধারণ জনগণের, এই ব্যাংকটা তো ব্যাংকিং খাতের আধুনিকায়নের আগেই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং তারা এই অফলাইন ব্যবসাটা খুব ভালোভাবে বুঝেছে এবং করতে পেরেছে। এখন হয়তো আস্তে আস্তে তারা ডিজিটাল হবে কিংবা হয়েছে, সেটা ভিন্ন কথা। কিন্তু আদালত থেকে কি খবর আসছে দেখুন, ইত্তেফাকের শিরোনামটা বলছে গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদের হার কমাতে কেন নির্দেশ নয়, হাইকোর্টের রুল। সরকারের প্রতি রুল জারি করা হয়েছে যে গ্রামীণ ব্যাংক এত সুদ নেবে কেন, যেখানে অন্যান্য ব্যাংক এত কম নেয়। গ্রামীণ ব্যাংকের মধ্যে কি এমন আছে যে দরিদ্র জনগোষ্ঠীকে সুদের রোষানলে ফেলে আষ্টে পিষ্টে একেবারে নিপীড়ন করে মারবে? কি বলছে তফসিলি ব্যাংকগুলোর তুলনায় গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণে গ্রামাঞ্চলের ভূমিহীন ঋণ গ্রহীতাদের ওপর আরোপিত অতিরিক্ত সুদের হার কমাতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে রুল জারি করা হয়েছে।
হাইকোর্ট এই রুল জারি করেছেন। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দিয়েছেন। এখন ধরেন যে ধারণা করে নিলাম যে এই বিএনপি সরকার না, প্রফেসর ইউনূস সরকার, প্রফেসর ইউনূস সরকারের আমলে এরকম রুল দেওয়ার ক্ষমতা হাইকোর্ট কি দেখাতে পারতেন? তার মানে প্রফেসর ইউনূসের আমলে যে কোর্টের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করেছেন তার মেটিকুলাস আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তিনি নিজে, সেই মানে মুখটা আস্তে আস্তে উন্মুক্ত হচ্ছে, স্বাধীন হচ্ছে। রুলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমান উপদেষ্টা বা পরামর্শক সহ সংশ্লিষ্ট বিবাদীদের 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকেও জবাব দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোভান এই রিটটি দায়ের করেছিলেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। তার সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফাতেমা এস চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ফারুক হোসেন ও সাইফুজ্জামান। রুলের বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী ফাতেমা এস চৌধুরী তিনি জানিয়েছেন, ভূমিহীনদের জন্য গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের বিপরীতে সুদের হার তফসিলি ব্যাংকগুলোর তুলনায় 20% বেশি। মানে তফসিলি ব্যাংকে যদি আপনাকে সুদ দিতে হয় 100 টাকা, তাহলে গ্রামীণ ব্যাংকে দিতে হয় 120 টাকার বেশি। তো 120 টাকার বেশি, 100 টাকার জায়গায় 20% বেশি এই গ্রামীণ ব্যাংক ইনকাম করছে গরিব মানুষকে শোষণ করে, এবং সেই ধারাবাহিকতা বহু বছর ধরে চলছে। সেখানে বলা হচ্ছে, তফসিলি ব্যাংক থেকে যে কোনো ধরনের ঋণ নেওয়া হলে ঋণ গ্রহীতা মূল ঋণের বিপরীতে সুদের দ্বিগুণ পরিশোধ করলে দায় থেকে অব্যাহতি পান, এই সুবিধা পান। কিন্তু গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নেওয়া গ্রহীতারা এই সুবিধা পান না, সেখানেই শোষণ, মানে সেখানেও শোষণ। গ্রামীণ ব্যাংকের ভূমিহীন ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে এই সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকে কেন নির্দেশ দেয়া হবে না, সে বিষয়েও রুলে জানতে চাওয়া হয়েছে। এখন খুবই বিনয়ের সঙ্গে বলি, গ্রামীণ ব্যাংকের ব্যাপারে যখন আদালত থেকে রুল জারি করা হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এবং মানে অর্থ সচিবকে, এই রুলে সরকার কি এতটুকু নড়ে চড়ে বসবে? যখন আমরা দেখেছি যে প্রফেসর ইউনূসের নগ্ন চেহারা উন্মুক্ত করে তিনি তার সময়ে গ্রামীণ ব্যাংকের সরকারের যে 25% মালিকানা ছিল সেই 25% মালিকানা কমিয়ে 10% করেছিল, এবং 10% করে যে আইন তৈরি করেছিল সেই আইন বিএনপি সরকারও পাশ করেছে। বিএনপি সরকার তাদের ওই আইনকে সাপোর্ট করেছে, পাশ করেছে, তাদের ওই বিল সংসদে আনুষ্ঠানিকভাবে পাশ করিয়ে নিয়েছে। তার মানে প্রফেসর ইউনূসের যে কোনো কর্মকাণ্ড নিয়ে বিএনপি সরকার অনেক বেশি উদার। সুতরাং এই যে রুল জারি করা হলো, এই রুলেও গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে কোনো ধরনের সিদ্ধান্ত আসবে বলে কি আপনি মনে করেন? নাকি মানে প্রফেসর ইউনূস এখনো ক্ষমতায় না থেকেও এক ধরনের প্রচ্ছন্ন ছায়া ক্ষমতার উপরে তার রয়েছে? সেই ছায়া কি আমেরিকার শক্তি, আমেরিকার ডিপ স্টেট? যে কোনোভাবেই কি বিএনপি সরকারকে বিপদে ফেলার এখনো মেকানিজম প্রফেসর ইউনূস করে যাচ্ছেন? কারণ তার স্বপ্ন কিন্তু সফল হয়নি। সেই 111 থেকেই চেষ্টা করা হচ্ছে এদেশে নন পলিটিক্যাল মানে লোকজনকে ক্ষমতায়ন করা এবং ক্ষমতার মধ্যে রাখা, দীর্ঘমেয়াদী নন পলিটিক্যাল লোকজনের হাতে ক্ষমতা রাখা। এমনকি যদি সেটা না হয় তাহলে আফগানিস্তান পাকিস্তানপন্থী যে শক্তি রয়েছে বাংলাদেশে তাদেরকে ক্ষমতা দিয়ে এই দেশটাকে আফগানিস্তানের কিংবা পাকিস্তানের মতো একটা দেশে পরিণত করা এবং আমেরিকার তাবেদারি করে আমেরিকার একটা অঙ্গরাজ্যে পরিণত করা, যেন আফগানিস্তানকে যেভাবে আমেরিকা একেবারে মাটির সঙ্গে মিশে দিয়েছিল সেরকম অবস্থা বাংলাদেশেরও হয়। এতে করে প্রফেসর ইউনূস গংদের আদতে কোনো ক্ষতি নেই, কারণ আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স যেখানে চাইবেন সেখানে তিনি, কিংবা নরওয়ে যেখানে চাইবেন সেখানেই তো তিনি বসত গাড়তে পারবেন, ঘাঁটি গাড়তে পারবেন, এবং তার সরকারে তিনি ওই বিদেশি নাগরিকদেরই নিয়ে এসেছিলেন বাংলাদেশের বহু কিছুর সমাধান করতে, এমনকি সংবিধানকে ছুঁড়ে ফেলার মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করতেও। দর্শক, আপনার কাছে কি মনে হয়, গ্রামীণ ব্যাংকের এই শোষণ কি চলবে নাকি বন্ধ হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।